আমার উপর সে পরক্ষণে এখন সে ইউএনও আপনার ভাঙ্গুড়া উপজেলার নাম শুনছেন নাকি? আপনাদেরও কারো করতে পারেন। ভাঙ্গুড়া উপজেলার ইউএনও সে এই 6 বছরের মধ্যে সে এইভাবে উন্নত হয়ে গেল এবং আমি তার বাড়িতে যেতে না পারাতে সে খুব মরক্ষণ। তো দেখেন, ক্যাডার পেতে হলে অধ্যাবসায়ের দাম আছে, আর ক্যাডার প্রাপ্ত যারা সততার দাম আছে। এটা কথা আমি আপনাদেরকে বললাম, সততার জন্য আল্লাহ সাহায্য আসবে। এর জন্য মনে রাখবেন, আমরা ক্লাসেও বলি সময়ানুবর্তিতা, নিয়মানুবর্তিতা, অধ্যাবসায়, আদব, এই 4টা জিনিস আপনাকে উন্নত করবে। সাথে সাথে ধৈর্য। অনেক কথা আছে, বলার সময় নেই, আমাদের সময় কম, অনুষ্ঠান সূচি অনুযায়ী আর বলা যাবে না। আমি একটা কথা, লায়ন মোহাম্মদ গিয়াসউদ্দিন সম্পর্কে এই মঞ্চে আমি কিছু না বলি, যদি আমার জন্য নির্মখারামি হবে। আমি একটা কথা বলে শেষ করব। কেমন পরিশ্রমী এবং ধৈর্যশীল লোক তিনি ছিলেন, কিভাবে এই প্রতিষ্ঠান তিনি তৈরি করেছেন, হয়তো আমার মতো টিচার বা আমাদের প্রশাসকদের উপকার হবে এই কথা শুনলে। ব্যাংক জব তিনি চালু করলেন। এটা কি আপনার উনি যেবার চলে গেলেন ওই বছরের প্রথম দিকে চালু করে, তো আমাকে বললেন হঠাৎ একদিন, স্যার আমাকে তিনি 20 দিনের ক্লাস দিয়েছে। 1 মাসে, যে মাসে তিনি ইন্তেকাল করলেন, 20 দিনের ক্লাস, 20 তারিখ পর্যন্ত। আমি রাগ করলাম যে আমি দৈনিক ক্লাস দেন, ওখানে যান, তো এখানে আমি বুড়া মানুষ, আমার তো বয়স হয়েছে। বললো, স্যার আমার একটা ইজ্জতের সল, আর একটা জিনিস হলো আমি ছেলে পেলেকে ধোকা দিতে পারবো না। কি ঘটনা? বলে আমার বিজ্ঞানের নোট কমপ্লিট নেই, কম্পিউটার এবং জেনারেল সায়েন্সের উপরে এই ব্যাংক জবের জন্য আমার নোট করে দিতে হবে। কি করবো আমি? রাত দিন থেকে আবারও রাত 1টা-2টা পর্যন্ত কাজ করে তার নোট 5টা কমপ্লিট করলাম। আমি একটা নোট সে ছেলে পেলেকে দিয়ে দিবে, বকরি ঈদের ছুটিতে যাবে, ছেলেদের সাথে তার কথা কর্পোরেট অফিস অন্তত দিবে, বাকিগুলোতে পরে যাবে। বকরি ঈদের ছুটিতে যাবে, ছুটিতে যাওয়ার আগের দিন নোট দিবে। আমি বললাম, কি করে সম্ভব এটা? বললো, স্যার আমার 500 টাকা বার করে পকেটে দিয়ে, সকালবেলা 9টার সময় পকেটে দিয়ে বললেন যে আপনি প্রেসে যান, স্যার প্রেসে যান, সারাদিন কাজ করতে হবে, ছবি টবি গুলো ঢুকাই দেন। কম্পিউটারের একটা নোট আমি রেডি করছি। হ্যাঁ, আচ্ছা, আর শেষ, আর কথা হবে না। এই নোট আমি কম্পোজ করে দিয়ে আসছি। আর লায়ন গিয়াসউদ্দিন সাহেব সন্ধ্যাবেলায় গেলেন, আমাকে বিদায় করলেন, তিনি ঢুকলেন। প্রেসারা বললো, স্যার রাত 3:30টায় প্রেস থেকে বার করছি, গিয়াস সাহেব বসে, এবং সকালবেলা তিনি বাড়িতে গেছেন, নোট বাঁধাই করে নিয়ে গা। সুবহানাল্লাহ বিহামদি। কোন অধ্যাবসায়, তার কোন পরিশ্রমের দ্বারা তার এই প্রতিষ্ঠান হয়েছে। এই জন্য এই প্রতিষ্ঠানের উপর আল্লাহর রহমত আছে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আপনাকে আপনার বক্তব্যের জন্য। সম্মানিত সুধী, আমাদের আজকের এই আয়োজনের মধ্যমণি মাননীয় প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল এমপি অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে এসে পৌঁছবেন। আমরা স্যারের জন্য সবাই একটা বিকট, একটা প্রবলকর তালিতে উদ্ভাসিত করতে চাই। আমাদের সাথে এর মাঝে উপস্থিত হয়েছেন সিএস কনফারেন্স পরিবারের সম্মানিত উপদেষ্টা ডক্টর অখিল কুমার পোদ্দার। আমরা পোদ্দার স্যারের জন্য একটা হাততালি দিতে চাই। সুপ্রিয় উপস্থিতি, তাদের দিয়ে তাকে সম্মানিত করেন। বিসিএস এর একজন উজ্জ্বল তারকা, বর্তমান সময়ের অন্যতম আইকন। সারা বাংলাদেশে গত নিচে শুরুতে বলেছিলাম পরিশ্রমের সাধনার ফলে যিনি সারা বাংলাদেশে অত্যন্ত সম্মানজনক একটা অবস্থান তৈরি করেছেন। মঞ্চের সামনে উপবিষ্ট আমার ক্যাডার বন্ধুগণ এবং সহকর্মী এবং ভবিষ্যৎ ক্যাডার বন্ধুগণ, আসসালামু আলাইকুম। একজন মানুষ কয়েক হাজার দিন বাঁচে, বছর কিন্তু বলি না, দিন বলেছি। কয়েক হাজার দিন বাঁচে, কিন্তু সেই মানুষের জীবনে সর্বোচ্চ স্মরণীয় দিন যদি আপনি গুণে দেখেন,
যেটি কখনো দ্বিতীয়বার আসে না, সর্বোচ্চ 10 থেকে 12টি। আমার মনে হয় যে আমার এই ব্যক্তিগত জীবনে আজকের দিনটি, এই সংবর্ধনা প্রোগ্রামটি আজকে আমার জন্য ওই 10 থেকে 12টি দিনের মধ্যে অন্যতম একটি। আমার এই দিনটি আরো আনন্দিত হতো যদি আমি যার পথ ধরে বিসিএস পরিক্রমা শুরু করেছিলাম, বিসিএস এর যাত্রা শুরু করেছিলাম, প্রস্তুতির যাত্রা, সেই নারায়ণ মোহাম্মদ গিয়াসউদ্দিন স্যারকে আজকে দেখতে পেতাম। আজকের অনুষ্ঠানটি আরো একটি কারণে স্মরণীয়, সেটা হলো আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বাঙালির সূর্য সন্তান, বীর মুক্তিযোদ্ধা জনাব আসাদুজ্জামান খান কামাল। আমার মতো একজন বীর সৈনিকের সামনে, এতগুলো মানুষের সামনে কথা বলতে পেরে আমি সত্যি আনন্দিত। যিনি বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন এবং অত্যন্ত দক্ষভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রেখে চলেছেন। স্যারকে আমি আবার অভিনন্দন জানাচ্ছি আমাদের এখানে আসার জন্য। আজকে বিসিএস কনফিডেন্স আমাদেরকে যেভাবে সংবর্ধিত করলো, এতে আমরা আনন্দিত, গর্বিত এবং এটি আমাদের জন্য একটি কর্মক্ষেত্রে প্রবেশ করার পূর্ব মুহূর্তে একটি বিশেষ অনুপ্রেরণা। শুধু এখানেই শেষ নয়, আমি বলবো ক্যাডার প্রত্যাশী বন্ধুগণ যারা সামনে আছেন, আমি এবং কনফিডেন্স পরিবার সেই দিনের জন্য অপেক্ষা করব যেদিন আপনাদেরকে আমরা এরকম অথবা এর চেয়েও জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধিত করতে পারব। আপনাদের নিশ্চয়ই এভাবে সংবর্ধিত হওয়ার ইচ্ছা অবশ্যই আছে। সংগঠিত হওয়ার ইচ্ছা আছে, আমি জানতে চাচ্ছি। যদি ইচ্ছা থাকে, যদি প্রত্যয় থাকে, যদি আত্মবিশ্বাস থাকে, যদি পরিশ্রম করার মানসিকতা থাকে, যদি সঠিক পথে থাকেন, তবে আপনি অবশ্যই সংগঠিত হবেন, এতে কোনো সন্দেহ নেই। 7 মার্চের ঐতিহাসিক ভাষণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, 7 কোটি বাঙালিকে দাবায় রাখতে পারবা না। আজকে আমি আবার বলতে চাই, আপনাদের যে ঘন্টার পর ঘন্টা বসে ক্যাডার প্রত্যাশী যারা বসে আছে, যারা ক্যাডারদের কথা শুনছেন, এই ধৈর্য যদি শেষ পর্যন্ত ধরে রাখতে পারেন, আপনাদেরকেও কেউ বাংলাদেশ সিভিল সার্ভিসের মেম্বার হওয়া থেকে দাবায় রাখতে পারবে না। আমি কনফিডেন্সের প্রিলিমিনারি স্টুডেন্ট ছিলাম, রিটেন করেছি, ভাইভা করেছি এবং এটা আমি নিঃসন্দেহে স্বীকার করতে চাই। আজকে আমি শাহ মোহাম্মদ সজীব, আজকে আমি প্রশাসনে 2য় স্থান অধিকার করেছি। কিন্তু আজ থেকে 4 বছর আগে বিসিএস সম্পর্কে আমি অবশ্যই এত জ্ঞানলব্ধ মানুষ ছিলাম না। এই জ্ঞানগুলো আমি যাদের কাছ থেকে পেয়েছি, আজকে তাদের কয়েকজন নাম স্মরণ না করলেই নয়। যার মধ্যে অন্যতম একজন শিক্ষক হলো জনাব ইসালম স্যার, যিনি নিরস বাংলা ব্যাকরণকে অত্যন্ত সরসভাবে ছন্দের তালে তালে উপস্থাপন করেন। এছাড়া রয়েছেন আবুল হাসান টুকু স্যার, আনিসুজ্জামান স্যার, হাবিব স্যার, এম ওবায়দুল্লাহ স্যার, শাহানুর স্যার। অগণিত শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম, আমার আন্তরিকতা এবং আমার পরিশ্রমের সমষ্টিতেই আজকে আমি শাহ মোহাম্মদ সজীব। আর যার নিচে লেখা থাকবে হয়তো বিসিএস প্রশাসন। নাম সবারই আছে, আপনারও নাম আছে, আমারও নাম আছে, এটি বড় নয়। নামের নিচে ছোট্ট করে যে লেখাটি, সেই লেখাটি যেন বড় মাত্রায় হয়, সেই প্রচেষ্টা আপনাকে করতে হবে। আমি বিশ্বাস করি ভালো কোনো অর্জন অথবা অনেক বড় মাপের অর্জন কখনো একা একা সহজে হয় না। এতে সমষ্টিগত অবস্থায় থাকলে এটা আপনার জন্য সহজ হবে এবং আপনি প্রথমবারেই ভালো কিছু অর্জন করতে পারবেন। স্যার অ্যাক্টিভিস্ট শুভেচ্ছা বিনিময় করবেন মোহাম্মদ ইলিয়াস, বাংলাদেশ পুলিশ প্রশাসনের 3য় আছেন। এক মিনিট একটু সংক্ষেপে শুনবেন। সবাই করবেন দিবেন একটা বিদ্যালয় এসেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কনফারেন্স কর্তৃক আয়োজিত 34তম ক্যাডার সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা জনাব আসাদুজ্জামান খান কামাল এমপি স্যার। উপস্থিত আছেন বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত আছেন সভাপতি, উপস্থিত আছেন 34তম ক্যাডার বৃন্দ ও ক্যাডার প্রত্যাশী ছাত্রছাত্রীবৃন্দ, সকলকে আমার সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকের এই মহতী অনুষ্ঠানে মনে পড়ে
জাতির জনক শেখ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি পাকিস্তান সৃষ্টির পর 24 বছর মধ্যে 12 বছর যিনি জেলের দিন জীবন কাটিয়েছেন। আজকে মনে পড়ে এই প্রতিষ্ঠানের কর্ণধার, যিনি তিন করে গড়ে তুলছেন, স্যার মোহাম্মদ গিয়াসউদ্দিন স্যার, যার সান্নিধ্যে আমি প্রথম সাক্ষাৎ হয় 2012 সালে। এবং তখন তিনি আমার দুইজন আমরা গিয়েছিলাম তার একটা সেমিনার কক্ষে। তখনই বলেছিলেন এক কথা প্রসঙ্গে, তুই ক্যাডার পাবি। আমার সেই থেকে আমার কনফিডেন্স বৃদ্ধি পেয়েছে এবং আমি 34তম বিসিএসে আমি পয়েন্ট করে থাকি। আজকে বেশি কিছু বলবো না, যারা ক্যাডার প্রত্যাশী বা ক্যাডার হতে চাচ্ছে তাদের সম্পর্কে দুই একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। ক্যাডার হওয়ার জন্য সবচেয়ে যে বিষয়গুলো দরকার, নিজের কনফিডেন্স বা নিজেকে কোথায় আমি নিয়ে যাব সেই স্বপ্ন, ড্রিম ছাড়া আসলে উপরে ওঠা সম্ভব না। আমি আশা করি প্রত্যেকে যারা ক্যাডার হতে ইচ্ছুক তাদের মধ্যে সেই ড্রিম থাকবে এবং ড্রিমকে কীভাবে বাস্তবায়ন করা যায়, বাস্তব রূপ দেওয়া যায়, সেই জন্য তাকে অবশ্যই পরিশ্রমী হতে হবে এবং অধ্যবসায়ের বিকল্প নেই। আমার মনে আছে আমি যখন অনার্স শেষ হয়, মাস্টার্স পরীক্ষা শেষে আমি এক বছর আমি কোনো ধরনের কোনো অনুষ্ঠান প্রোগ্রামের সাথে আমি যুক্ত হই নাই, পড়াশোনার মধ্যে ছিলাম এবং যার ফলাফল 34তম বিসিএস, পুলিশের তৃতীয়। আশা করি আপনারা সবাই যারা মূলত ক্যাডার ইচ্ছুক এবং ক্যাডার সার্ভিস এমন একটা পেশা যেটা শুধু চাকরির মধ্যে আমি বলবো না, এটা আপনাকে রাষ্ট্রীয় বাংলাদেশের উন্নয়নে অংশীদারিত্ব হওয়া, বাংলাদেশের সাথে আপনাকে থাকা। এবং এই জন্য আমি বলবো অবশ্যই আপনারা আমি যেমন একটুখানি বলি যে আমি যখন বিসিএসে আবেদন করি, এর আগে আমি কোনো চাকরিতে আমি আবেদন করি নাই, কোনো বিসিএস কোনো অন্য চাকরিতে আবেদন করি না, একমাত্র বিসিএস যখন লেনদি হয় তখন আমি 2-1টা ব্যাংকে আবেদন করেছি, কিন্তু কোনোদিন আমি মন দিয়ে পরীক্ষাও দিই নাই। সুতরাং আপনাদের কনফিডেন্স থাকতে হবে যে আমাকে আই হ্যাভ টু বি ক্যাডার অফ বিসিএস। ইনশাআল্লাহ আপনারা হবেন। আজকের এই অনুষ্ঠানে স্মরণ করতেছি যারা ক্যাডার প্রাপ্ত হয়েছেন তাদেরকে, তারা অনেকেই সামনে জয়েন করবেন। একটাই, সবাই সুস্থ থাকবেন এবং মঞ্চে যারা আছেন সকলে সুস্থ থাকবেন এবং আমাদের জন্য যারা আমরা সুন্দরভাবে জয়েন করতে পারি এবং আমাদের কর্মজীবনের সৎ নিষ্ঠার সাথে আমরা থাকতে পারি এবং সুস্থ থাকতে পারি, সেই জন্য আপনারা দোয়া করবেন। আর এখানে আমি আরেকটু বিষয় শেয়ার করব যে বর্তমান ক্যাডার হওয়ার জন্য যথেষ্ট সুযোগ আছে। দেখেন 34 একটু লেনদি হয়েছে, কিন্তু তারপর 35, 36, 37 পরপর কোনো ডিলে ছাড়া সার্কুলার হচ্ছে এবং নিয়মিত পরীক্ষা হচ্ছে এবং বাংলাদেশ যে স্থিতিশীলতা বজায় আছে এখন বর্তমানে, এই স্থিতিশীলতা বজায় থাকে আমি মনে করি প্রত্যেকটা ছাত্রছাত্রী ক্যাডার হওয়ার জন্য যথেষ্ট সুযোগ। এবং এই জন্য অবশ্যই আমাদের নাগরিক হিসেবে প্রত্যেক সচেতন থাকতে হবে যে সেই স্থিতিশীলতা বজায় থাকে। এবং দেখেন একবার আমরা শুধু স্মরণ করতে চাই যে আপনারা অবশ্যই মনে রাখবেন সিঙ্গাপুরের কথা, যেখানে মালয়েশিয়া তাকে একবার ছেড়ে দিয়েছিল বার্ডেন হিসাবে, কিন্তু আজকে সেই সিঙ্গাপুর সকলের রোল মডেল শুধু স্থিতিশীলতার জন্য। এই জন্য বাংলাদেশ যদি স্থিতিশীল অবস্থা থাকে, সেই দোয়া কামনা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ। বিসিএস কনফারেন্সের সম্মানিত উপদেষ্টা, বিশিষ্ট সাংবাদিক, একুশে টেলিভিশনের হেড অফ ইনপুট ডক্টর অখিল কুমার পোদ্দার, পোদ্দারের জন্য প্রবল আন্তরিক 1930 সালের বা 1930-এর দশকেই আমরা বলি, আইনস্টাইন তার আপেক্ষিক তত্ত্বের ধারণা নিয়ে সরবন বিশ্ববিদ্যালয়ে একটি বক্তব্য দিয়েছিলেন। তাতে তিনি বলেছিলেন, যদি আমার আপেক্ষিক তত্ত্ব সত্য প্রমাণিত হয় তাহলে জার্মানি দাবি করবে আমি জার্মানির, আর ফ্রান্স বলবে আমি সমস্ত বিশ্বের নাগরিক। কেন এই কথা বললাম? আজকে যিনি আমাদের এই অনুষ্ঠানের মধ্যমণি, আমাদের মাননীয় সম্মানীয় পরম শ্রদ্ধাভাজন স্বরাষ্ট্রমন্ত্রী, ওনার কর্মতৎপরতা, ওনার নিষ্ঠা, ওনার বিচক্ষণতা সবকিছু মিলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দাবি করেন উনি আমার স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের মহামান্য রাষ্ট্রপতি দাবি করেন উনি আমার স্বরাষ্ট্রমন্ত্রী, আমরা যারা জনগণ আমরা দাবি করি উনি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী।
যে কারণে আমি আইনস্টাইনের এই সূত্র ধরে টানলাম। আসলে বিচক্ষণতা, ধৈর্য, ন্যায়নিষ্ঠ কিভাবে একজন মানুষকে মহামানবে পরিণত করে তার জীবন্ত প্রমাণ কিন্তু আমাদের সামনে বসে আছে। আমি আমার পেশাগত কারণে ওনার অফিসে ঘন্টার পর ঘন্টা বসে থেকে দেখেছি পৃথিবীতে এত ধৈর্যশীল মানুষ হয়। নিমন্ত্রণ করে, দাওয়াত করে, ডেকে এনে প্রশংসা করলে উনি বিব্রত হবেন, কিন্তু এই কথাগুলো না বললেও ভেতরের কষ্ট দূরও হবে না। তাই বলছি, আমরা ইউনিভার্সিটিতে দর্শনে আমাদের পড়াতেন যে বিদ্যা বিনয়নং দদাতি বিনয়নং বশীকৃতং ভবে, বিদ্যা বিনয় দান করে, বিনয় জগৎ জয় করে। উনার যে পদবী, উনার যে মর্যাদা স্বরাষ্ট্রমন্ত্রীর, এই পদবীটা নিয়ে কিন্তু পৃথিবীতে নাম করা, খ্যাতি অর্জন করা খুবই কষ্টকর। আমার মনে হয় একজন জ্বলন্ত এবং জীবন্ত উদাহরণ বসে আছেন, যিনি এই পদবীটি এখন পর্যন্ত সবচেয়ে আলোড়ন তুলে সারা বিশ্বে সমস্ত মানুষের কাছে, বাংলাদেশের সমস্ত বাংলা ভাষাভাষী মানুষের কাছে, মানুষের মনে কোঠায় যার নামটি, যার পদবীটি জ্বলন্ত উদাহরণের মতো আছে। কারণ বিগত দিনে আমরা দেখেছি যে এই পদবীটি নিয়ে বিখ্যাত হওয়ার সুযোগ খুবই কম। উনি বিখ্যাত হয়েছেন, বিখ্যাত হচ্ছেন এবং বাংলাদেশের মানুষকে দেখিয়ে দিচ্ছেন আইন শৃঙ্খলা, বন্ধু মডেল সবকিছুতে। আসলে উনি একটি উদাহরণ, একটি রোল মডেল। আমার তো মাঝে মাঝে ভয়ই হয় যে বিশ্বের যেসব দেশ বাংলাদেশকে সমালোচনা করে তারা আমাকে হায়ার করে নিয়ে যায় কিনা। আমি আসলে খুবই উৎকণ্ঠায় আছে। যাই হোক, সময় স্বল্প। ওনার আজকে একই সময় প্রায় 3টি প্রোগ্রাম রয়েছে। আগেই বলেছি ওনার বিচক্ষণতা, ওনার ন্যায়নিষ্ঠ, কর্তব্য পরায়ণতা, বিশ্বের বুকে রোল মডেল তো বটে, বাংলা পাশাপাশি মানুষের কাছে জ্বলন্ত উদাহরণ। বিধায় উনি এটি মানিয়ে নিতে পেরেছেন। আমরা খুব অল্প সময়ের মধ্যে ওনাকে বিদায় দিব। তার আগে উনি আপনাদেরকে অনেক কিছু বলবেন, বিশেষ করে যারা ক্যাডার হয়েছেন, এবং যারা ক্যাডার হয়েছেন তাদের বলি, আপনারা ভালো ক্যাডার হয়েছেন। উনি যে জ্ঞানটুকু দিবেন আশা করি আপনারা মাঠে গিয়ে মানুষের কাছে, গণমানুষের কাছে সেই জ্ঞানটুকু বিতরণ করবেন। কারণ উনি আপনার মতো ক্যাডারও জন্ম দিয়েছেন, ওনার হাতে কিন্তু অনেক মাস্তান ক্যাডারও আছে, অতএব সাবধান। আর আমার শেষ কথা, বাংলাদেশে 2,87,000 পরিবার আছে, এর মধ্যে 1,55,000 পরিবার গ্রামে বসবাস করে। এবং আমি জানি যারা এখানে ক্যাডার হয়েছেন এবং ভবিষ্যতে হবেন, এই 1,55,000 গ্রামের কত দরিদ্র কৃষক শ্রমিকের ঘর থেকে আসে। অতএব আপনাদেরকে খেয়াল রাখতে হবে, যারাই 1 তারিখে মাঠে চলে যাচ্ছেন, আগামী 1 তারিখে আপনাদের পোস্টিং হয়ে গেছে আমি জানি, কেউ পুলিশ হয়েছেন, কেউ প্রশাসনে নানান ধরনের কর্মকাণ্ডে আপনারা লিপ্ত হবেন। সেই জ্ঞানটুকু একজন আলোক পত্রিকার শিক্ষা আমরা আপনাদের সামনে এনেছি। উনি যে জ্ঞানটুকু দিবেন আশা করি মাঠে মানুষের কাছে সেই জ্ঞানটুকু আপনারা বিতরণ করবেন, দেশটিকে সেইভাবে তুলে ধরবেন, মাটি মানুষকে সেইভাবে ভালোবাসবেন যে ভালোবাসার গল্প আমরা কিছুক্ষণ পরে শুনব। আপনারা সবাই ভালো থাকবেন। আবারও ক্যাডারদের উদ্দেশ্যে বলি, যারা মাঠে যাচ্ছেন মানুষের সঙ্গে মিলেমিশে কাজ করবেন। সবার মঙ্গল কামনা করছি। শুভ হোক সবার নতুন জীবন। সম্মানিত শিল্পী, আমাদের আজকের এই আয়োজনের মধ্যমণি মাননীয় প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনাব আসাদুজ্জামান খান কামাল এমপি মহোদয়কে বিশেষ কনফিডেন্স একাডেমির পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করছেন সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক লায়ন তাসলিমা গিয়াস। বাংলাদেশ সিভিল সার্ভিসের সর্বশেষ নিয়োগে দ্বিতীয় হওয়া শাহ মোহাম্মদ সজীবকে, তৃতীয় হওয়া মোহাম্মদ ইলিয়াস হোসেন, এম সাজ্জাদুল হোসেন বিসিএস প্রশাসন, আজকের সংবর্ধনা অনুষ্ঠানে প্রথম বক্তা ছিলেন এম সাজ্জাদুল হোসেন বিসিএস প্রশাসন।
উম্মে হাবিবা মীরা, বিসিএস প্রশাসন। উম্মে হাবিবা মীরা সম্ভবত আমাদের সাভার ব্রাঞ্চ থেকে, কোচিং সুবিধা নিয়েছেন। শাহ আলম মিয়া, বিসিএস প্রশাসন। আমি শাহ আলম মিয়াকে রাখছি বিসিএস প্রশাসন। সম্মানিত প্রধান অতিথির কাছ থেকে শাহ আলম মিয়া আমাদের সম্মানিত প্রধান অতিথির কাছ থেকে প্রেস নিচ্ছেন। মোসাম্মদ তাসমিনা খাতুন, বিসিএস প্রশাসন। নাজিজা রহমান, বিসিএস পুলিশ। এমডি বন্যা বিশ্বাস, বিসিএস পুলিশ। তার সতর্ক কেটে রাখুন। আরেক পুলিশ লেভি অফিসার নাসরিন জাহান। নাসরিন জাহান পুরস্কার গ্রহণ করবেন আমাদের সম্মানিত প্রধান অতিথির কাছ থেকে। রবিনের জন্য প্রমাণ করতে হবে। আসিফ মোহাম্মদ, বিসিএস ইনফরমেশন। আসিফ মোহাম্মদ, জেনারেল এডুকেশন। সুহানা নুসরাত, এমডি সোহান খান, বিসিএস জেনারেল এডুকেশন ইনফরমেশন। সোহান খান, বিসিএস জেনারেল এডুকেশন অ্যাকাউন্টিং। সুলতানা জৌসনারা খানম, বিসিএস জেনারেল এডুকেশন। বিসিএস জেনারেল এডুকেশন সুলতানা জৌসনারা খানম। হাততালি দেন। আসাদুজ্জামান, বিসিএস জেনারেল এডুকেশন বাংলা। আসাদুজ্জামান, আপনার ক্যাডারদেরকে করতালির মাধ্যমে সম্মানিত করুন। আসাদুজ্জামান, বিসিএস জেনারেল এডুকেশন বাংলা। আসাদুজ্জামান আছেন? লাকি রানী দাস, বিসিএস জেনারেল এডুকেশন। লাকি রানী দাস। লাকি রানী দাস। আমরা একটু স্লো বলছি যাতে ওদের ছবি তুলতে সুবিধা হয়। এই সুবর্ণ সুযোগ বারে বারে আসে না। আমি যারা ভবিষ্যৎ প্রার্থী, লাকি রানী দাস, বিসিএস জেনারেল এডুকেশন পুরস্কার গ্রহণ করছেন আমাদের সম্মানিত প্রধান অতিথি, আমাদের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালকের কাছ থেকে। ফার্স্ট পজিশন সোশিওলজিতে এমডি দেলোয়ার হোসেন, বিসিএস জেনারেল এডুকেশন অ্যাকাউন্টিং। এমডি গোলাম মাওলা, বিসিএস জেনারেল এডুকেশন বাংলা। গোলাম মাওলা, দেলোয়ার হোসেন, এমডি গোলাম। আচ্ছা স্যার, এক মিনিট। নাসরিন সুলতানা, কুইক। নাসরিন সুলতানা। নাজরিন আরা পারভিন, বিসিএস জেনারেল এডুকেশন ফিজিক্স। তাদের কাছ থেকে পুরস্কার নিতে চাই যারা ক্যাডার অফিসার দ্রুত একটু মঞ্চে চলে আসেন। দ্রুত বিসিএস জেনারেল এডুকেশন তৈবুর রহমান, দ্রুত। মোস্তাফিজুর রহমান মিঠু, জিএম মোস্তাফিজুর রহমান মিঠু, বিসিএস জেনারেল এডুকেশন ইসলামিক ক্রিশ্চিয়ান কালচার। আশিক জামিল মাহমুদ, বিসিএস এগ্রিকালচার। আশিক জামিল মাহমুদ। মোসাম্মদ শিরিন আক্তার, বিসিএস ফ্যামিলি প্ল্যানিং। যারা ক্যাডার অফিসার আছেন প্লিজ একটু মঞ্চে চলে আসেন। যারা আমরা সাজিয়া সুলতানা সেতু, বিসিএস প্রশাসন। বিসিএস প্রশাসন। সাজিয়া সুলতানা, একটু কুইক প্লিজ। সাজিয়া সুলতানা সেতু, বিসিএস প্রশাসন ক্যাডার। সাজিয়ার জন্য তোমার অনুদান হবে। সাজিয়া সুলতানা সেতু, বিসিএস প্রশাসন ক্যাডার। সবাই একটু কাউ বলবেন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় তুমুল ব্যস্ততার মধ্যে এখানে এসেছেন, আমাদেরকে করেছেন। সবাই কেনাদের জন্য তুমুল করতে দেবেন। সবাই দেখে এবং এখন ঠিক আছে, আমি এখন সঙ্গে তাদের নিজ আসন গ্রহণ করার জন্য এবং মঞ্চ যারা আছেন যাদের খুব প্রয়োজন নাই তারাও একটু আজকের সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশের জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের নির্মূলের রূপকার, আইন শৃঙ্খলা পরিস্থিতির অভূতপূর্ব উন্নয়ন ও স্থিতিশীলতার অন্যতম রূপকার জনাব আসাদুজ্জামান খান কামাল স্যার। কনফিডেন্স একটা গর্বিত নাম। অনেক বছর ধরে এই কনফিডেন্স প্রতিষ্ঠানটি সেবা দিয়ে আসছে যারা ভবিষ্যতে এরা বলেন ভবিষ্যৎ বাংলাদেশ যারা পরিচালনা করে, ভবিষ্যতের দেশ যারা পরিচালনা করে,
তাদেরকে সেবা দিয়ে আসছেন, তাদেরকে এই জায়গাটিকে নেওয়ার জন্য তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। কনফিডেন্সের এই প্রচেষ্টা কিন্তু অনেক। আমিও বোধহয় এই নিয়ে 3 বার এখানে এসেছি। আমি লক্ষ্য করেছি কনফিডেন্সের যে প্রতিষ্ঠাতা তাকে লক্ষ্য করেছি, এবং এখন যিনি যা কর্ণধার তাকেও লক্ষ্য করেছি। তাদের একাগ্রতা, তাদের দূরদর্শিতার জন্য আজকে এই ধরনের সার্থকতা, এই কনফিডেন্স। আজকে সম্মানিত সভাপতি অনুষ্ঠানে অন্যান্য বিশেষ করে আমাদের এটিএন সেই সাংবাদিক, যিনি অনেক কথা বলে গেলেন, আর তিনি সারা বাংলাদেশে ঘুরে বেড়ান, বাংলাদেশের অসঙ্গতি নিয়ে কথা বলেন। আসলে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন যে কোথায় আমাদের অসঙ্গতি, কি করতে হবে। এটা অনেকেই ভুলে যাই, অনেকেই মনে করি আমাদের সমালোচনা করছেন। আমি মনে করি তিনি সঠিক কাজটি করছেন। আমাদের আকিব ডক্টর আকিব, আমি তাকে অনেক দিন ধরে চিনি। আসলে দেশের একদম সাহসী সাংবাদিক। আর যারা এখানে বসে আছেন সবাই কিন্তু তার স্বক্ষেত্রে প্রতিষ্ঠিত এবং খ্যাত। আজকে যারা বিশেষ অতিথি হিসাবে এখানে বসে আছে, যারা আজকে সংগঠিত হলেন, আমাদের এই কনফিডেন্স থেকে নাকি 400 ক্যাডার। এটা একটা বিরাট ইতিহাস। এটা আমি আমাকে বিরাট সফল। আর তার মধ্যে যে ভালো জিনিসটা আমি একটু শুনে নিলাম, এদের মধ্যে 180 জন নাকি মহিলা। সাবাস। আমাদের পুলিশ বাহিনীতেও আসছে মহিলা। আর আমাদের পুলিশ বাহিনীতে আমি নিজেই বলি, যারা নেতৃত্ব দিচ্ছেন, আমাদের 2 জন সুপার তো অদ্ভুত কাজ করছেন। আমরা জেলা সুপার হিসাবে তাদেরকে দিয়েছি, পরীক্ষামূলক ভাবে দিয়েছিলাম, এবং তারা আসলেই খুব ভালো কাজ করছেন। আমরা দুজনই তাদের সক্ষমতা, তাদের দক্ষতা প্রমাণ করেছেন। তারা মহিলা বলে তারা কিন্তু পিছিয়ে। আমি কিছুদিন আগে হোয়াইট হাউসের নিমন্ত্রণে একটা মিটিং এ গিয়েছিলাম। সেখানে আমাকে জিজ্ঞাসা করলো যে তোমাদের দেশের মহিলাদের অবস্থান। আমি বলে, আমাদের দেশের মহিলাদের অবস্থান যদি তুমি দেখতে চাও, জানতে চাও, বাংলাদেশে আসো। যেখানে প্রধানমন্ত্রী মহিলা, যেখানে সর্বময় ক্ষমতা, শুধু তাই না, এভারেস্ট বিজয় করে মহিলা, খেলাও পিছিয়ে নেই, কোন জায়গায় মহিলারা পিছিয়ে নেই। আমি সবখানেই দেখি তাদের সব জায়গায় তাদের সাহসিক অবস্থানটা আমি দেখি। শিক্ষাতে তো আছে, শিক্ষা আগে থেকে মহিলারা ছিলেন। এখন আমি বিজিবিতে মহিলা নিয়েছি, যেখানে বর্ডার গার্ড, সেখানে আমি মহিলা নিয়েছি। আমি কথা মনে করেছিলাম 50 জন নিব, তারপরে আমি বাধ্য হলাম 100 জন নিতে। তাদের উপর 5 তারিখে হবে, সেখানে আমিও যাবো, যে দেখবো আমাদের মহিলারা কিভাবে প্রশিক্ষিত হয়ে বিজিবিতে কি কাজ করেছে। অবশ্যই ভালো কাজ করবে, আমি আশা করি ভালো কাজ করবে। তা আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বাস করেন যে মহিলা এবং পুরুষ সমান তালে যদি না এগোয়, তাহলে দেশ কিন্তু এগিয়ে যেতে পারবে। তিনি বিশ্বাস করেন বলেই নারীর ক্ষমতায় বলেন, এবং বিশ্বাস করেন বলেই আমাদের মেয়েদেরকে তিনি এগিয়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা, এই যে সাহসিকতা তিনি দেখাচ্ছেন, এবং সঠিক কাজটি করছেন বলেই আমরা আজকে এগিয়ে যাচ্ছি। আমরা জিডিপির গ্রোথ দেখেন, আমাদের 6% কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই বিগত বছরগুলিতে তুলে রেখেছিলেন। তিনি গত বছর ঘোষণা দিয়েছিলেন 7+ হবে, হয়েছিল তাই দেখেছিলাম। আপনারা দেখেছেন আমাদের পার ক্যাপিটা ইনকাম বাড়ছে। তার কারণটা একটাই, আমরা সবাই মিলে চলছি, সবাই মিলে এগোচ্ছি। এটাই তার একান্ত দূরদর্শিতা, তার একান্ত প্রচেষ্টা, তার কি বলবো দক্ষতা পরিচয় তিনি দিচ্ছেন বলেই আমাদের বাংলাদেশ আজকে ঘুরে দাঁড়িয়েছে। বাংলাদেশ কোথার থেকে কোথায় যাচ্ছে সেটা আপনারা দেখছেন। আরো উপলব্ধি করতে পারবেন যখন আমরা কাজে যোগ দেব।
তার যে দক্ষতা, তার যে দেশপ্রেম, তার যে দেশকে ভালোবাসা, এটা তুলনা হয় না। তা আমরা উপলব্ধি করতে পারছি যে তিনি আসছেন বলেই আমরা এগিয়ে যাচ্ছি, পাল্টিয়ে দিয়েছি, পরিবর্তন হয়েছে, আমরা নতুন এক বাংলাদেশে অবস্থানে আমরা চলে আসছি। সেজন্যই আজকে এখানে সব দিকেই আমাদের আজকে আমাদের পুলিশ বাহিনী, পুলিশের কথা আমরা যখন ক্ষমতা আসি তখন পুলিশের সংখ্যা মানে 2008-এ যখন আমরা ক্ষমতায় আসি পুলিশের মানে আসলে 1,20,000 কি 25,000। এখন আমরা 1,70,000 1,70,000 পুলিশ আছে এবং 1,70,000 পুলিশের জন্য ঠিক সমপরিমাণ অফিসার যে আপনারা পুলিশে জয়েন করছেন। আবার শুধু এই জায়গায় না, আমাদের অ্যাডমিনিস্ট্রেশনে, আমাদের অ্যাকাউন্টসে, আমাদের শিক্ষায় সব জায়গায় কিন্তু এমন চাকরিটা বাড়ছে। সেজন্যই আজকে মানে প্রথমে জিজ্ঞাসা করতে হয় কয়শো এবং কতজন হলেন, এবং সেই ফিগারটা শুনেই আমরা ধরে নিতে পারি যে আমরা কিভাবে এগিয়ে যাচ্ছি। আমি কথা বাড়াতে চাচ্ছি না, কারণ আমাকে বারবার ফোন করে আরেক জায়গায় যাওয়ার মানে তাগাদা আসছে। আমি শুধু এইটুকুই বলবো যে আমি ছোট বাচ্চাদেরকে জিজ্ঞাসা করি যে তোমরা বড় হলে কি করো। তারা কেউ বলে ইঞ্জিনিয়ার, কেউ বলে ডাক্তার, কেউ বলে শিক্ষক। আবার ইউনিভার্সিটি গোয়িং কিংবা কলেজে যারা শেষ করলেন তাদের জিজ্ঞাসা করি, তখন তারা বলে কিন্তু তারা ক্যাডার সার্ভিস।